আয়না যখন কাগজে কলমে তৈরি হচ্ছে তখন থেকেই আমি সঙ্গে আছি। সৈকত উপন্যাসটা লেখার সময় চেয়েছিল যাতে পাঠক এবং লেখকের মধ্যে একটা সেতু তৈরি হয়। তার কারণ পাঠক যদি একা নিজের মতো লিখে যান তাহলে অনেক সময় লেখাটার সঙ্গে বাস্তবের কোনো যোগ থাকে না। বাস্তবে যেখানে যা হচ্ছে বা বাস্তবে একটা মানুষ একটা ঘটনার প্রতিক্রিয়া যেভাবে দেয় অনেক সময় সেটা লেখকের নিজস্ব ভাবনা চিন্তা দিয়ে আচ্ছন্ন হয়ে যায়। শুভাশিস ঔপন্যাসিক সৈকতের ছোটবেলার বন্ধু, ছোটবেলার বলতে ক্লাস 1-এ, সেটা 1975। যাই হোক, এই যে উপন্যাসটা এখন আয়না বলে বেরোচ্ছে সেটা আমি প্রথম পড়ি রুবরু হিসেবে। রুবরু নামে একটা ফিল্ম স্ক্রিপ্ট হিন্দি ভার্সনে লেখা হয়েছিল, বাংলা অক্ষরে হিন্দি। তো সেটা লেখা হয়েছিল প্র্যাকটিক্যালি আমার বাড়িতেই বসে। সাধারণত একটা উপন্যাস লেখার সময় লেখক একাই লিখে যায় লেখা ডানা করে, কিন্তু সৈকতদা চেয়েছিল এই উপন্যাসটা যারা পড়বে আর উপন্যাস যে লিখছে তাদের মধ্যে একটা সংযোগ তৈরি হোক। আমি নিজে বাংলা ছাত্রী, আমি লিখতে ভালোবাসি, আমি লেখা পড়তে ভালোবাসি। সৈকতদা যে মুষ্টিমেয় কয়েকজনকে বেছে নিয়েছিল লেখাটা শোনানোর বা পড়ানোর জন্য, তাদের মধ্যে আমি একজন ছিলাম। আমার নাম অনুলেখা সেন, আমি সৈকতদার বাল্যবন্ধুর স্ত্রী। সৈকতদা লেখালেখি করতেন সেটা তো আমি জানতাম, উনি গান লেখেন এসব আমি জানতাম, কিন্তু সৈকতদা যখন এই লেখাটা লিখছিলেন তখন মাঝে মধ্যে আমাকে ফোনে ওই গ্রামেটিক্যাল যেখানে এরার্স হতো সেখানে জিজ্ঞেস করে নিতেন কি যে এটা এখানে এটা হবে কি এটা না। কখনো কখনো সৈকতদাও সাজেস্ট করতেন, দুজনে মিলে আমরা দেখতাম কি যে হিন্দির গ্রামেটিক্যাল মিস্টেক্সগুলোর কোথায় কি হচ্ছে। যে কোনো মানুষের মনের ঘরে কমপক্ষে দুটো লোকের বসত থাকে, তাদের মুখোমুখি হতে গেলে আমাদের কোথাও একান্তে আয়নার সামনে এসে দাঁড়াতে হয়, না হলে না নিজেকে চেনেছে না সেই মুখগুলো। আমি শুভময়, সৈকতের ক্লাস 1-এর বন্ধু। এখন ব্যাপার হলো, হঠাৎ করে আমাদের হঠাৎ ডেকে সৈকত বললো যে আমি একটা উপন্যাস লিখছি, তোরা শুনবি? তো ডাকার পরে আমি একদিন সৈকতকে জিজ্ঞেস করলাম যে হঠাৎ আমাকে ডাকছিস, আমার কাজটা কি বলতো? ও একটা অদ্ভুত কথা বললো যে আমি তো একটা লেখা লিখছি, আমি তো ঘোরের মধ্যে আছি, এতগুলো ক্যারেক্টার, এতগুলো ফ্রেম, আপনারা পড়লে বুঝতে পারবেন একদম সিনেম্যাটিক, মানে এটা একদম সিনেমা হয়ে আছে। এই উপন্যাসের পটভূমি শুধু কলকাতায় নয়, দিল্লিতে, মুম্বইয়ে বিভিন্ন জায়গায় আবর্তিত হয়েছে। আর সেই কারণে এই উপন্যাসের ভাষা শুধুমাত্র বাংলা নয়, সিংহভাগ বাংলা থাকলেও তাতে হিন্দি এসেছে, সঙ্গত কারণে উর্দু এসেছে এবং ইংলিশ এসেছে। পাশাপাশি এই উপন্যাসের দুটো মুখ্য চরিত্রে আমরা বেশ কিছু জীবিত মানুষের ছায়া খুঁজে পাব। হ্যাঁ, মুখ্যত হয়তো একজন বা দুজনের কথা আপনাদের মনে পড়ে যেতেই পারে, কিন্তু শুধু সেই দুজন নয়। ওই যে সৈকতদা মাঝে মধ্যে আমার কাছ থেকে ওই গ্রামারগুলো ঠিক করে, হিন্দি গ্রামারগুলো ঠিক করে নিতেন, তার জন্য সৈকতদা তখন থেকেই আমাকে দিদিমণি বলেন, আর সেটাই আমার দিদিমণি নামটাই হয়ে গেছে সৈকতদার কাছে তখন থেকে। আমার এই গোটা লেখাটা টানা পড়লে 60 ঘন্টা সময় লাগতো, কিন্তু আমি টানা পড়িনি। আমাকে সৈকতদা কখনো লেখাটা পড়ে শুনিয়েছে, কখনো আমি পাণ্ডুলিপি অবস্থাতে পড়েছি। আমার লেখাটায় বেশ কতগুলো জিনিস অন্য অনেক লেখার থেকে ভীষণ অন্যরকম লেগেছে, সেই জন্যই আমার আয়না ভালো লাগে। মূলত 3টে জিনিস আমি বলতে চাইবো। এক হচ্ছে এর লিরিক্যাল ভ্যালু, যেটাকে কাব্যময়তা বলি আমি। দ্বিতীয়ত এর সিনেম্যাটিক ভ্যালু, সিনেমা হয়েই আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। আর এতগুলো ভাষা, ল্যাঙ্গুয়েজ, এতে আপনি বাংলা পাচ্ছেন, উর্দু পাচ্ছেন, ইংরেজি পাচ্ছেন, হিন্দি পাচ্ছেন, এতগুলো ভাষা নিয়ে একসঙ্গে কাজ করেছে ও। আর শেষতম যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে এই আঙ্গিকে বাংলা কথা সাহিত্য লেখা হয়েছে কিনা, মার্জনা করবেন, আমার পড়াশোনার বাইরে হতেই পারে এটা লেখা হয়েছে, কিন্তু আমার যতটুকু মনে হয় যে এই আঙ্গিকে বা এই ফরম্যাটে বাংলা কথা সাহিত্য লেখা হয়েছে বলে আমার মনে হয় না। দেখুন পড়ে, আমার মনে হয় এটাই ঠিক। 320 পাতা আমি তো পড়েছি, আমার এটাই মনে হয়। এই উপন্যাসের মুখ্য 4টে চরিত্র তাদের সে হারিয়ে যাওয়া মুখগুলো খুঁজে চলেছে। কখনো তারা নিভৃতিতে নিজেরাই নিজেদের মুখোমুখি হয়েছে, কখনো বা পরস্পরের আয়না হয়ে দাঁড়িয়েছে। উপন্যাস হিসেবে এলো, বেশ কিছুটা পড়েছি, পুরোটা নয়। তাতেও মনে হলো যে সেটা এক চেহারা ছিল, এটা আরেক চেহারা এলো। যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো রেখে দেওয়া হয়েছিল অনেক ক্ষেত্রে অভিনয়ের জন্য, মিউজিক দেওয়ার জন্য, সেই জায়গাগুলো ভাষায় এলো। আমার মনে হয় যে উপন্যাস হিসেবে এটা যেন আরো সুন্দর হয়ে গেল। প্রাথমিকভাবে যেটা ভাবা হয়েছিল
ও হয়তো দ্বিতীয়বার ভাবার সুযোগ পেল, সেজন্যও খানিকটা, আর ভাষার যে দক্ষতা সেইটাও খানিকটা অনেকটাই ফুটে উঠলো এই উপন্যাসে এসে। শুধু 4টে মুখ্য চরিত্র নয়, আমরা বাকি চরিত্রগুলোকেও চিনতে চিনতে আস্তে আস্তে বুঝে যাব একটা ক্যামেরার পেছনে এবং ক্যামেরার সামনে কি হয়, গল্পগুলো কোথা কোথা দিয়ে যায়। তখন সৈকতদা আমাকে এই কথাটা উপন্যাসটা সম্পর্কে বলে যে আমি একটা উপন্যাস লিখতে চলেছি। তখন এর সাথে এটাও বলে সৈকতদা যে একটা পাঠক গোষ্ঠী মানে শ্রোতা গোষ্ঠী সৈকতদা তৈরি করছে, যে উপন্যাসটা কীরকম হচ্ছে না হচ্ছে তার একটা মতামত জানাতে। মোটামুটি 17 থেকে 18 দিনের সিটিংয়ে 60 ঘন্টা ধরে উপন্যাসটা আমার শোনা হয়েছে। যদিও বাংলা আমার কিছুটা আটকে যায়, আমি ভালো বাংলা বলতে পারি না, কিন্তু আমি পড়েছি এই উপন্যাসটা, আমার খুব ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আপনারা সবাই এই উপন্যাসটা পড়লে ভালো লাগবে। মজার কথাই বলবো যে আমরা যেমন এখানে প্রথমে রুবারু থেকে আয়নায় এলাম, আপনারা গল্পটা যখন পড়বেন দেখবেন গল্পের নায়ক তার পরবর্তীকালে শেষের দিকে সে আয়না থেকে রুবারুতে ফিরে যাচ্ছে। যে আয়না ধরে সে শুরু করেছিল, একটা সময় তার কাজ বন্ধ হয়ে যাবে, সে নতুন ভাবে কাজটা করবে, যখন সে সেটার নাম দেবে রুবারু। আমরা যেটা রুবারু দিয়ে শুরু করেছিলাম পরে করলাম আয়না, গল্পের নায়কের কাছে আমরা আবার সেটাই রেখেছি, আয়না থেকে রুবারুতে ফিরে এসেছে। 320 পাতা পুরোটা পড়েছি আমি, আপনারা পড়ুন, পড়ে দেখুন কেমন লাগে। আমার মনে হয় এত ভালো উপন্যাস আপনারা বাংলা সাহিত্যের মধ্যে পড়েছেন কিনা আমার সন্দেহ আছে। আমার আয়না ভালো লেগেছে এবং আমি নিশ্চিত পড়তে ভালোবাসেন এরকম যে কোনো মানুষের, এমনকি সিনেমা দেখতে ভালোবাসেন এমন যে কোনো মানুষের আয়না পড়তে ভালো লাগে। যেটা আমার একার কাজ না, প্রচুর বন্ধু প্রচুর রকম ভাবে আমাকে সাহায্য করেছে। ঔপন্যাসিক কখনো বলবেন না যে আমি খুব ভালো লিখেছি। ঔপন্যাসিক আপনাদের শুধু এইটুকু বলতে পারেন আমার লিখতে ভালো।